শেষমেশ শুভ যাত্রা আজই মহাকাশে শুভাংশু শুক্লারা 40 বছর পর ফের মহাকাশে কোনো ভারতীয়। রাকেশ শর্মার পর এবার মহাকাশে শুভাংশু প্রথম ভারতীয় হিসেবে আইএসএস এ লখনউয়ে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। মাস্কের স্পেস এক্স এর ড্রাগনে চেপে মহাকাশে পাড়ি দেবেন ঠিক আজ দুপুর 12টা বেজে 1 মিনিটে এই শুভ অভিযান, শুভ যাত্রা। शुभांशु की जो है वो अंतरिक्ष में जाने की जो है डेट है क्लियर है और बहुत खुशी है, बच्चे का जो है मिशन पूरा हो रहा और दुआएं हैं, ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो, सब उसको आशीर्वाद देते हैं। ठीक है, मिशन के लिए बिल्कुल तैयार हैं, ईश्वर चाहेगा तो मिशन अच्छी तरह जो है पूरी तरह सक्सेस होगा। बहुत अच्छा लगता है, लोगों ने लगवाए हैं पोस्टर जो है और घर के बाहर भी लगे हैं, जो बहुत हमारे लिए तो एक उत्सव है। हमारा बच्चा जो है इतने बड़े मिशन पर जा रहा है और अपने को गौरवान्वित महसूस कर रहे हैं हम लोग। एक गौरव का क्षण है सबके लिए, हमारे लिए भी है और लोगों के लिए है जो जगह जगह पोस्टर लगा रहे हैं। सभी को खुशी हो रही है कि हमारे देश का त्रिवेणी नगर का एक बच्चा इतनी ऊंची उड़ान भरने जा रहा है। हमारे दरवाजे पर भी सब सजाया गया है खूब अच्छे से, अच्छा लग रहा है। एक बच्चे की भी अपनी जिम्मेदारी है, ड्यूटी है, कुछ जो उसने सोच रखा है उड़ान भरने का, तो वो उड़ान तो भरेगा ही, अपने मिशन पे तो जाएगा ही जाएगा। चाहे किसी को कितना भी वो लगे, खराब लगे, बुरा लगे, अच्छा है, बुरा नहीं लग रहा है, ठीक लग रहा है, अच्छा लग रहा है उसके जाने से। इतनी दुआएं, जितना आशीर्वाद हमारे पास है सब तुमको दे रहे हैं इस समय। हम आप इसको लेके तुम जाओ और खुशी से अपना मिशन पूरा करो। মা বাবার পাশাপাশি গোটা দেশ খুশি, উচ্ছ্বসিত, কারণ আজ ঠিক দুপুর 12টা বেজে 1 মিনিটে এই অভিযান। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেনের সঙ্গে। সঞ্জীব বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। এবং প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, একবার নয়, দুবার নয়, 7 বার এই অভিযান পিছিয়েছিল। কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো আমরা দেখেছি যে আবহাওয়ার কারণে। তবে আজ অবশেষে শুভযাত্রা হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কোন কোন ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, 7 বার পিছিয়ে ছিল। প্রথমবার যেমন 29শে মে পিছিয়ে ছিল ক্রিউ ড্রাগন ক্যাপসুলের যে ইলেকট্রিক্যাল যে হার্নেস, মানে ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং আছে, তাদের একটা সমস্যা ছিল, সেটা ঠিক করা হলো। তারপরে সেটা ডেট দেওয়া হলো 8ই জুন। 8ই জুন আনপ্রিপেয়ার্ড ছিল ফ্যালকন 9 রকেট, তার জন্য আবার একদিন পিছিয়ে 9ই জুন করা হলো। 9ই জুন আমরা জানতাম যে এটা মহাকাশ, এটা মানে ফ্যালকন 9 লিফট অফ হবেই, কিন্তু যেটা হলো যে 9ই জুন আবহাওয়া খুব খারাপ থাকার জন্য, আবহাওয়া খারাপ মানে স্ট্রং উইন্ড ফ্লো ছিল, যার জন্য এই ফ্যালকন 9 রকেটটাকে উৎক্ষেপণ করা গেল না। 10ই জুন আবার ডেট ঠিক হলো। 10ই জুন যেটা হলো যে এর যে ফ্যালকন 9 রকেটের যে মেন যে রকেটের বুস্টার, অর্থাৎ দুটো পার্ট আছে রকেটের, 70 মিটার লম্বা এই ফ্যালকন 9 রকেটের দুটো স্টেজ আছে। একটা হচ্ছে ফার্স্ট বুস্টার, যেটা লিফট অফটা হয়, তার যে ফুয়েল লিকুইড অক্সিজেন, সেটার ট্যাঙ্কে লিক ধরা পড়লো। সেটাকে ঠিক করে আবার ডেট ঠিক করা হলো 11ই জুন। কিন্তু 11ই জুনের আবার আর একটা যে খবর পাওয়া গেল, সেটা হচ্ছে যে মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তার দুটো মডিউল আছে, একটা রাশিয়ান মডিউল, একটা হচ্ছে ইউএস মডিউল। এই রাশিয়ান মডিউলের পেছনের দিকে জাভেদা বলে যে সার্ভিস মডিউল, যেটা মেইন মডিউল, তার পেছনের দিকে একটা লিক ধরা পড়লো। এই লিক ধরা পড়ার কারণ মানে হচ্ছে এই লিক থাকলে মহাকাশ স্টেশনে অক্সিজেন এবং নর্মাল সাধারণ টেম্পারেচার এবং প্রেসার যেটা মেনটেন হয়, এই লিক থাকলে কিন্তু তার সমস্যা হয়ে যায়, কারণ অক্সিজেনটা বেরিয়ে যাবে, নর্মাল প্রেসার টেম্পারেচার মেনটেনেন্সের সমস্যা, এবং মহাজাগতিক রশ্মিও, যেটা হার্মফুল রশ্মি, সেটা ভেতরে আসতে পারে। তো সেটাকে ঠিক করাটার একটা দরকার হয়ে পড়লো, এবং সেটা ঠিক করলো রাশিয়ান মডিউলের যে রাশিয়ান মহাকাশচারীরা রয়েছেন। এখন টোটাল 7 জন মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছেন, তার মধ্যে 3 জন রাশিয়ান, 3 জন আমেরিকান এবং 1 জন জাপানি। তারা এবার যদি এর সঙ্গে গিয়ে যুক্ত হতো এই 4 জন মহাকাশচারী, অর্থাৎ শুভাংশু শুক্লা এবং তার 3 সহযোগী, তাহলে 11 জন মিলে এই মহাকাশ স্টেশনে যদি একসাথে জড়ো হতেন, তাহলে কিন্তু এই লিকটা, যার জন্য যে লিকটার ফলে যে মহাকাশ স্টেশনে যে সমস্ত অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেই অসুবিধাটা আরো বৃদ্ধি পেত।
সেই জন্য লিফটটাকে পুরোপুরি ছাড়িয়ে ফুল প্রুফ সব দিক দিয়ে যাতে সবকিছু ঠিক থাকে সেটার জন্য কিন্তু এতদিন ওয়েট করা হলো। ডেট পেছাতে 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 আলটিমেটলি 6 বার পিছিয়ে 25শে জুন আজকে 12টা 1-এ লিফট অফ হবে। সুতরাং সবকিছু টেস্ট করা হয়েছে এতক্ষণে। যদি সবকিছু টেস্ট সফল টেস্ট না হতো তাহলে কিন্তু জানা যেত যে লিফটটা আজকেও হচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত খবর এটাই আছে যে 12টা 1-এ ভারতীয় সময় এটা পৃথিবী ছেড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেবে এবং আগামীকাল 26শে জুন বিকেল 4:30 নাগাদ এটা কিন্তু ডকিং হবে। অর্থাৎ প্রায় 28 ঘন্টা সময় লাগে এই পুরো ব্যাপারটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে। সুতরাং আশা করা যাচ্ছে আজকে লিফট হবে এবং 140 কোটি ভারতবর্ষী মুখ চেয়ে রয়েছে, সবাই তাকিয়ে রয়েছে এই লিফট অফটা যেন সাকসেসফুল হয়। একেবারে। এবং সঞ্জীব বাবু, যেমনটা আপনি বলছিলেন যে এই ড্রাগন মহাকাশযানে কখনো ইলেকট্রিক্যাল হার্নেসের সমস্যা, কখনো রকেট ফায়ার বুস্টারে তরল অক্সিজেন লিক, কখনো আবার ফ্যালকন 9 সেই রকেটের উৎক্ষেপণের সমস্যা, বিভিন্ন সমস্যা কাটিয়ে আজ অবশেষে 7 বার অভিযান হতে চলেছে ঠিক দুপুর 12টা 1 মিনিটে। কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে যে এই মিশনের সাফল্য কোথাও না কোথাও স্পেস ট্যুরিজম এবং কমার্শিয়াল স্পেস সায়েন্সের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করবে, সেই প্রভাবটা পড়বে। হ্যাঁ, স্পেস ট্যুরিজম এবং কমার্শিয়াল তো এখন দেখতেই পাচ্ছেন যে প্রাইভেট এজেন্সি গুলো এগিয়ে এসছে। মানে স্পেস এক্স মেইনলি, যেটা নাসা হচ্ছে যার মেইন মানে কাস্টমার। এটা কেন করা হয় সেটাও একটা ব্যাপার আছে। ধরুন আমার তো একটা নাসাই বলুন ইসরাই বলুন, এদের তো বিজ্ঞান এবং প্রযুক্তি দুটো দিকেই নজর দিতে হয়। এবার প্রযুক্তির পার্টটা যদি একটা প্রাইভেট কোম্পানি যদি দায়িত্ব নিয়ে নেয় এবং তারা যদি সাকসেসফুলি এই কাজটা করতে পারে তাহলে কি হয় যে মেন যে আপনার যে এজেন্সি, সরকারি এজেন্সি আমাদের যেমন ইসরো, ওদের যেমন ওদের আমেরিকার যেমন নাসা, তাদের কিন্তু এই দায়িত্ব থেকে সরে যেতে পারে। অর্থাৎ তারা শুধু বিজ্ঞানটা নিয়েই চিন্তা ভাবনা করতে পারে। ফলে এই প্রাইভেট এজেন্সি গুলো এগিয়ে আসা মানে হচ্ছে যে এক তো আমার দায়িত্ব রিলিজ হলো, যে প্রযুক্তিগত দিকটা তারাই দেখভাল করবে, তারাই সায়েন্টিস্ট নিয়োগ করবে, তারাই সমস্ত কিছু দেখবে। তার মানে কি এই যে নাসার সাথে স্পেসএক্স এর কোনো সম্বন্ধ নেই তা না, সবসময় এদের মধ্যে ইন্টারাকশন চলছে। কিন্তু আমি পয়সার বিনিময়ে অন্য কারোর ঘাড়ে কিছুটা পোর্শন দায়িত্ব আমি চাপিয়ে দিলাম। তারা যদি সফলভাবে উৎক্ষেপণটা করতে পারে তাহলে তো কোনো ক্ষতি নেই। এটা কি হলো, প্রকারান্তরে মহাকাশ বিজ্ঞানেরই কিন্তু আখেরে লাভ হচ্ছে যে আমাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যদি বিভিন্ন প্রাইভেট এজেন্সি এগিয়ে আসে এবং তার সাথে সরকারি সহযোগিতা থাকে তাহলে কিন্তু এই প্রোগ্রেসটা আরো ভালোভাবে হয়, যেটার ফল আমরা দেখতে পাচ্ছি। ফ্যালকন 9 রকেট বা স্পেস এক্স এর কিন্তু সাফল্য প্রচুর। ফ্যালকন 9 রকেট সাফল্যের সাথে বারে বারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাদের কার্গো পোর্শনই বলুন, মানে কার্গো ক্রিউ বলুন বা কার্গো ক্যাপসুলই বলুন বা ক্রিউ ক্যাপসুলই বলুন, সাফল্যের সাথে মহাকাশ স্টেশনে যাচ্ছে, আসছে, ডকিং করছে, ফিরে আসছে। সুতরাং এটা কিন্তু একটা অন্য একটা দিক খুলে দিচ্ছে যে সবাই মিলে মহাকাশ বিজ্ঞানটাকে একেবারে সঞ্জীব বাবু, যে এটা একটা অন্য দিক এবং অন্য একটা পথ। এবং সেই জায়গা থেকে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই মিশন ভবিষ্যতে মঙ্গল গ্রহ অভিযান বা চাঁদের অভিযানের জন্য ঠিক কি ভূমিকা রাখতে চলেছে? না, যে কোনো মিশনই আপনার তার যে আউটকাম হয়, যেমন ধরুন এই যে শুভাংশু শুক্লাকে পাইলট হিসাবে এই অভিযানে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, তার যে অভিজ্ঞতা পাইলট এর ভূমিকায় এই মিশনে থাকা এবং 14 দিন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে ফিরে আসা। আমাদের যে 2027 সালের শুরুতে যে গগনযান অভিযান হবে সেটা কিন্তু ইসরো করবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 3 জন মহাকাশচারী, তার মধ্যে শুভাংশু শুক্লাও থাকবেন এবং সেই অভিযানে অংশগ্রহণ করবেন। গগনযান মানে একটি স্পেসক্রাফট যাবে, সেও 400 কিলোমিটার উপরে, যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 400 কিলোমিটার উপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। গগনযানও কিন্তু এই 400 কিলোমিটার উপরে পৃথিবীর পৃষ্ঠকে প্রদক্ষিণ করবে এবং 3 দিনের এই অভিযান হবে যতদূর জানা যাচ্ছে। এবং এর অভিজ্ঞতাটা কিন্তু পুরোপুরি কাজে লাগবে। সেরকম ভাবে চন্দ্রযান 4 আমাদের পরবর্তী পরিকল্পনা আছে, বা এরপরে পরিকল্পনা আছে একটা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, অর্থাৎ ভারতের একটা স্পেস স্টেশন তৈরি হবে 2035 সালের মধ্যে।
সেই স্পেস স্টেশনটা কিন্তু এখন কিন্তু দুটো মাত্র স্পেস স্টেশন ফাংশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হ্যাঁ, যেটা 5টি দেশের মাল্টি কোলাবোরেশন, এবং চায়নার একটি স্পেস স্টেশন আছে ইয়াংগাং এই ধরনের একটি নাম। এরপরে 2035 সালে যখন ভারতের অন্তরিক্ষ স্পেস স্টেশন লঞ্চ হওয়ার যে পরিকল্পনা আছে, তাতে কিন্তু প্রভূতভাবে এই মিশন সাহায্য করবে। এই যে আজকে যে অ্যাক্সিয়াম 4 এর যে মিশনটা হচ্ছে, তাতে কিন্তু শুভাংশু শুক্লার অভিজ্ঞতা এবং তার যে ডেটা কালেকশন সেটা কিন্তু প্রভূতভাবে কাজে লাগবে। এছাড়াও একেবারে। কিন্তু ইসরো কিন্তু স্টেপ বাই স্টেপ এগাচ্ছে বিভিন্ন রকম মানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি স্পেডেক্স মিশনে কিন্তু দুটো ছোট্ট স্যাটেলাইট যা 220 কেজি ওজন সাইমালটেনিয়াসলি পাঠানো হয়েছিল। এই দুটো স্যাটেলাইট কিন্তু, একটাকে বলা হয় টার্গেট, একটাকে বলা হয় চেজার। এই দুটো স্যাটেলাইট কিন্তু একটা সার্কুলার অরবিটে ঘুরে একে অপরকে সাথে ডকিং করেছিল। এই ডকিং কিন্তু আজ আবার গিয়ে ক্রিউ ড্রাগন C-213 স্পেস স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করবে। এবার যখন ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি হবে, তখন কিন্তু এই ডকিং এবং আনডকিংটা কাজে দেবে। অর্থাৎ ইসরো কিন্তু স্টেপ বাই স্টেপ এগাচ্ছে। এই স্পেডেক্স মিশনে কিন্তু একেবারে ডকিং সঞ্জীব এবং বাবু, এবং আনডকিংটা এই মিশন কোথাও না কোথাও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ।